সেটা 0 হতো যদি তারা পারপেন্ডিকুলার হতো। কিন্তু আমি এখানে বললাম কি আমার স্টেটমেন্ট তোমার ইনার প্রোডাক্ট ও ইনার প্রোডাক্টটা আর 0 হবে না। সেটাকে আমরা বললাম যে সেটা হচ্ছে বিটা। অবশ্যই যে y1 এলিমেন্টটা নিচ্ছি সেটা নন জিরো হতে হবে, কারণ যদি একটা জিরো ভেক্টরের সাথে আমরা ইনার প্রোডাক্ট করে সেটা অলওয়েজ জিরো হয়, সেটা আমরা বাই প্রপার্টির মাধ্যমে প্রুভ করে আসছিলাম। তাহলে হচ্ছে কি y1 নট ইকুয়াল টু 0 হবে। অথবা যদি y1 ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমার ইনার প্রোডাক্ট 0 হয়ে যাবে, তখন পারপেন্ডিকুলার হয়ে যাবে। বাট আমরা অ্যাজিউম করে নিলাম কি এটা পারপেন্ডিকুলার হবে না, অ্যাজাম্পশনটা ছিল এটা ফলস। ঠিক আছে, এখন দেখো দেখো z মাইনাস আলফা y1 হোল স্কয়ার, নর্ম অফ z মাইনাস আলফা y1 হোল স্কয়ার। আমরা জানি নর্ম অফ এক্স স্কয়ার ইকুয়াল টু কি বলতো, মনে আছে? রুট ওভার ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট অফ এক্স এক্স, তাই তো? তো এখানে আমরা যদি z মাইনাস আলফা 1 লিখলাম তাহলে z মাইনাস আলফা 1 z মাইনাস আলফা 1। তো এই যে ইনার প্রোডাক্টের এই কাজটা আমরা গত লেকচারে অনেকবার করছি। দ্যাট মিন্স z এর সাথে ফার্স্টে z এর একটা ইনার প্রোডাক্ট হবে, আবার z এর সাথে তোমার এই যে z এর সাথে মাইনাস আলফা y1, যেহেতু সেকেন্ড প্রপার্টির সাথে সেকেন্ড আর্গুমেন্টের সাথে আছে তাহলে আলফাটা তখন আলফার কনজুগেট নাম্বার আসবে আলফা বার আর জেড y1। দ্য সেম প্রসেসে বাকি দুটার জন্য আমরা এই ক্যালকুলেশনটা করে আসতে পারি। তো করার পরে এই কাজটা কিন্তু আমরা প্রিভিয়াস একটা থিওরেমে গতদিন দেখাইছিলাম তোমাদেরকে, যে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এই পোর্শনটাকে আমরা কিভাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে পোর্শনটাকে কিভাবে জিরো হিসেবে চিহ্নিত করতে পারি, এক্সপ্রেশনটা কখন জিরো হবে বলতো? এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কখন জিরো হবে? বিটা বিটা বার মাইনাস বিটা বার হলে তো, তাই না? জি ম্যাম। বিটা বার মাইনাস বিটা বার হলে জিরো হবে। তাহলে আমরা এখানে যদি বিটা বার মাইনাস বিটা বার আনতে চাই, দ্যাট মিনস তাহলে এই যে আলফা বার ইকুয়াল টু আমরা যদি লিখি বিটা বার ডিভাইডেড বাই y1 এর ইনার প্রোডাক্ট, দ্যাট মিনস এই যে কোয়েশ্চেনটা যদি আমরা এখানে ইনপুট দিই তার মানে আমার এই থার্ড ব্র্যাকেটের এই পোর্শনটা জিরো হয়ে যাবে। তো এই কাজটা করলে তাহলে আমার থাকবে যে এখানে আবার আলফা বার আছে, তাহলে আলফা বারের জায়গায় আমি যেটা এখানে ইনপুট করতেছি সেম জিনিস আরেকটা পোর্শন আগে যেটা আছে ওই জায়গায় ইনপুট করতে হবে। তো ওইটা করার পর দেখো, ওইটা করার পর আমরা পাচ্ছি যে কি জেড মাইনাস আলফা y1 নর্ম অফ জেড মাইনাস আলফা y1 হোল স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি এই যে ইনার প্রোডাক্ট জেড জেড ছিল কি নর্ম অফ জেড স্কয়ার, আর এখান থেকে চলে আসতেছে তখন যেহেতু আমরা এই পোর্শনটা এখানে বসাচ্ছি দ্যাট মিন্স বিটা বিটা বার, তাহলে হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু অফ বিটা স্কয়ার আর ডিভাইডেড বাই ছিল y1 নর্ম, দ্যাট মিন্স নর্ম অফ y1 হোল স্কয়ার আলটিমেটলি। এই যে সেকশনটা দেখো জেড স্কয়ার জেড ইকুয়াল টু আমরা জানি এক্স মাইনাস ওয়াই, খেয়াল করো জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? যেটাকে আমরা ডেল্টা বলছি, যেটাকে ডেল্টা বলছি কোথায় বলছিলাম আমরা, ওই যে মিনিমাইজিং ভেক্টর থিওরেমে বলছি যে আমার যে দূরত্বটা সেই দূরত্বটাকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করে আসছিলাম। কিন্তু এখানে দেখো এই নর্ম অফ জেড থেকে একটা সেকশন বাদ দেয়া হচ্ছে, তাহলে নর্ম অফ জেড থেকে কিছু অংশ কমে যাচ্ছে না? বলো তো। জি ম্যাম। কমে যাচ্ছে, দ্যাট মিন্স আমরা এটাকে লেস দেন ডেল্টা স্কয়ার লিখতে পারি। আর তার মানে হচ্ছে কি নর্ম অফ জেড মাইনাস আলফা y1 লেস দেন ডেল্টা হচ্ছে, কিন্তু নর্ম অফ জেড মাইনাস আলফা 1 লেস দেন ডেল্টা হবে না, এটা অলওয়েজ গ্রেটার দেন হয়, কারণ আমরা জানি নর্ম অফ সবসময় গ্রেটার দেন হবে। তো এই দেখো এটাকে আরেকটু প্রমাণ করার জন্য এখানে আরেকটা সিম্পল দিয়ে দিছে, বাট দিস ইজ ইম্পসিবল। এটা যে অসম্ভব হবে সেটা কিভাবে হচ্ছে, জেড মাইনাস আলফা y1 এক্স মাইনাস ওয়াই2, তো ওয়াই2 টা লিখছে যে ওয়াই2 টা কি সেটা আবার এইদিকে ইন্ডিকেট করেছে, আসলে হচ্ছে এটা কি একটা যে কনভেক্সেটের যে লাইন সেগমেন্ট, সে লাইন সেগমেন্ট, দ্যাট মিন্স এটা আসলে একটা ওয়াই। তো এই ওয়াইটাকে এখানে বসাই দেখো, দেখবে তোমার জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর ওই পোর্শনটাই আসবে। তাহলে দেখো আমরা জানি নর্মটা অলওয়েজ গ্রেটার দেন ছিল, তো তাহলে হচ্ছে কি আমাদের যেটা লেস দেন বলছে এটা অসম্ভব। লেস দেন অসম্ভবটা আমরা কোথা থেকে পাইছিলাম? আমাদের স্টেটমেন্টটাকে আমরা কি ধরছিলাম? আমরা স্টেটমেন্টটা ধরছিলাম কি এই যে জেডটা ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে না বলে আমি তার এক্সপ্রেশনটা উল্টা পাইছি। তার মানে কি আমার যেটা অ্যাজাম্পশন ছিল সেটা ভুল ছিল। দ্যাট মিন্স কি যেটা অবশ্যই ওয়াই এর সাথে কি হবে, পারপেন্ডিকুলার হবে কিনা বলতো? বুঝতে পারছো কথা? তুমি শুনতে পাচ্ছ? Yes, ma'am.
তাহলে দেখো আমরা একটা রং অ্যাজাম্পশন ধরে তাকে দেখলাম যে রং অ্যাজাম্পশন ধরার কারণে যেটা সম্ভব না ওরকম একটা স্টেটমেন্ট চলে আসছে, তার মানে আমার যেটা ধরা ছিল অ্যাজাম্পশন ছিল ওটাই ভুল ছিল। তার মানে জেডটা অবশ্যই ওয়াই এর সাথে তোমার পারপেন্ডিকুলার হবে। এখন দেখো আরেকটা ডেফিনেশন, এই ডেফিনেশনটা তোমরা পড়ছো লিনিয়ার অলজেব্রাতে, ডিরেক্ট সাম তোমরা জানো ডিরেক্ট সাম কখন হয়। তাও আমরা এক্ষেত্রে আরেকটু ব্যাখ্যা করব, যেহেতু আমরা এখানে ইনার প্রোডাক্ট নিচ্ছি, একটা দুটো স্পেস থেকে ভেক্টর নিচ্ছি। হ্যাঁ, দুটো স্পেসকে কখন আমরা ডিরেক্ট সাম হিসেবে ডিফাইন করতে পারবো। দেখো এই ভেক্টর স্পেস এক্স ইজ সেড টু বি ডিরেক্ট সাম অফ টু সাবস্পেস, তার মানে এক্স এর দুইটা সাবস্পেসের ডিরেক্ট সাম হিসেবে ক্যাপিটাল এক্স কে ডিফাইন করতে পারবো যদি তাদের এলিমেন্ট গুলার একটা ইউনিক রিপ্রেজেন্টেশন থাকে। ডিরেক্ট সামের একটাই কন্ডিশন, সেটা হচ্ছে কি ইউনিক একটা রিপ্রেজেন্টেশন হবে, যেখানে অল্টারনেট কোনো রিপ্রেজেন্টেশন হয় না। আর যে ক্ষেত্রে হচ্ছে কি তোমার যে দুইটা এলিমেন্ট, যে দুইটা সেট থেকে আমাদের সেটে ছিল যখন যখন লিনিয়ার অলজেব্রাতে পড়ছে, অথবা এখানে যে স্পেস, যে দুটো স্পেস থেকে আমরা আসলে এলিমেন্ট গুলো নিচ্ছি, তাদের যদি আমরা ইন্টারসেকশন নেই অলওয়েজ ফাঁকা সেট হবে। দ্যাট মিনস একটাই তাদের রিপ্রেজেন্টেশন হবে, দুইটা তিনটা হবে না, ইউনিক রিপ্রেজেন্টেশন, এটাই হচ্ছে তার কন্ডিশন। তাহলে তোমার এই ডিরেক্ট সামের ডেফিনেশনের জন্য তোমার ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে কি এই যে ইফ ইচ এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স হ্যাজ এন ইউনিক রিপ্রেজেন্টেশন, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। ইউনিক রিপ্রেজেন্টেশনটা কি এক্স এর প্রতিটা এলিমেন্টটাকে ওয়াই এর একটা জেড এর একটা দিয়ে আমরা যোগ করে দেখাইতে পারি, এটার অল্টারনেট কোনো ওয়ে থাকবে না। বুঝাইতে পারছি? বুঝতে পারছো ডিরেকশনটা? জি ম্যাম। দেখো, তো ডিরেকশনটাকে এটা তো আমার স্পেসের জন্য করা হলো, এটাকে আবার যদি দেখো এটাকে আবার কিভাবে জেড বি তে কজ অ্যালজেব্রিক কমপ্লিমেন্ট অফ ওয়াই ইন এক্স, কারণ যেহেতু জেড যেটা ছিল সেটা কি তোমার এক্স এর সাবস্পেস, অ্যাক্সেস সাবস্পেস ছিল জেড। তো তার মানে ওয়াই আর জেড দুইটার ইউনিক রিপ্রেজেন্টেশন হচ্ছে এক্স। বলছে কি একটা ইভেন্ট অন্যটাতে যাচ্ছে না, তাহলে কি ওয়াই জেড এই দুইটা কি একটা একটার কমপ্লিমেন্ট না? বুঝি না ম্যাম। বোঝা নাই? কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট হচ্ছে কি একটা সেটের একটা অংশ এক জায়গায় থাকলে তার বাকি অংশগুলো অন্য জায়গায় নিচ্ছে, এটাই তো কমপ্লিমেন্ট। জি ম্যাম। তো এই ক্ষেত্রে ইউনিক রিপ্রেজেন্টেশন বলছি ডিরেক্ট সামের ক্ষেত্রে দুইটা সাবস্পেসের এলিমেন্টস গুলার ইউনিক রিপ্রেজেন্টেশন হবে। তার মানে কি আমি বললাম কি যদি ওয়াই আর জেড হয় দুটা সাবস্পেস, তাদের ইন্টারসেকশন অলওয়েজ ফাঁকা সেট হবে, কোনো কমন থাকবে না, অলওয়েজ ফাঁকা সেট হবে। তার মানে কি একটার সাথে আরেকটার কোনো কমন এলিমেন্ট নাই, একটাতে যেগুলো আছে বাকিগুলো অন্যটাতে আছে, এক্সের যে সাবস্পেসের যে ভাগ দুটা যদি বলি, তার মানে আমাদের কি ওই যেটা কমপ্লিমেন্ট ওই থিওরিটা এখানে ফলো হয়, ওয়াই আর জেড একটা আরেকটার কমপ্লিমেন্ট হয় কি না? জি ম্যাম। দেখো এরপর আসি অর্থোগোনাল কমপ্লিমেন্ট, এটাও ইম্পর্টেন্ট একটা বিষয়। অর্থোগোনাল কমপ্লিমেন্ট এই ডেফিনেশনটা খেয়াল করো, লেট এক্স বি দ্য ইনার প্রোডাক্ট স্পেস ওয়াই সাবস্পেস ওয়াই সাবসেট অফ এক্স, সাবস্পেস হচ্ছে ওয়াই নিচ্ছি আমরা এক্স থেকে। এখন তার অর্থোগোনাল কমপ্লিমেন্টের মধ্যে কি কি ইনক্লুড হবে? ঠিক আছে, দেখো দা অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ওয়াই, যেটাকে ডিনোট করা হয় সাধারণত এ সাইনটা দিয়ে, ওয়াই পারপেন্ডিকুলার, ইজ ডিফাইন্ড এজ, অর্থোগোনাল কমপ্লিমেন্টে ওই সকল ভেক্টর গুলা ইনক্লুড হবে। খেয়াল করো, অর্থোগোনাল কমপ্লিমেন্টের সেটের মধ্যে ওই সকল ভেক্টর গুলা ইনক্লুড হবে যেগুলা ওয়াই এর সাথে, ওয়াই এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে এক্স এর ওই সকল এলিমেন্ট গুলাই আসবে যেগুলা ওয়াই এর প্রতিটা এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার হবে। বুঝাইতে পারছি? ম্যাম আবার বলেন। অর্থোগোনাল কমপ্লিমেন্ট হচ্ছে তোমার মেইন যে স্পেসটা, আমরা তো প্রথমে কি এক্স একটা ইনার প্রোডাক্ট স্পেস নিচ্ছি, তার থেকেই একটা সাব স্পেস নিচ্ছি ক্যাপিটাল ওয়াই, যেটা আমরা গত প্রিভিয়াস দুই তিনটা থিওরেমে পড়ে আসছে, আজকে পড়ে আসছে অর্থোগোনালিটি থিওরেমে। দ্যাট মিনস আমার টোটাল একটা এক্স থাকলো, সেখান থেকে আমরা একটা সাব স্পেস তোমার ওয়াই নিলাম। এখন আমি বললাম অর্থোগোনাল কমপ্লিমেন্টের ডিফাইন করব, তার মানে আমার এক্স এর এমন কিছু এলিমেন্ট আছে যেগুলা এ ওয়াই এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার হবে। বুঝতে পারছো?
জি ম্যাম। দেখো দ্যাট মিনস ইট ইজ দ্য সেট অফ অল ভেক্টরস, খেয়াল করো, ইট ইজ দ্য সেট অফ অল ভেক্টরস, set of all vectors in x that are orthogonal to all vectors। খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট কথা, প্রতিটা ভেক্টরের সাথে x এর কিছু সংখ্যক ভেক্টর y এর সবগুলো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হবে, সেই কিছু সংখ্যক ভেক্টরের সেটটা হচ্ছে অর্থোগোনাল কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? জি ম্যাম। দেখো এখানে প্রপোজিশন আমি যেটা একটু আগে তোমাদেরকে বলছিলাম, এই যে ওয়াই আর ওয়াইটি, দ্যাট মিনস ওয়াই আর ওয়াইটি, তখন আমাদের ডিরেক্ট সামের জন্য আমরা আলাদা দুটো সাবস্পেসের কথা চিন্তা করছি। এখানে প্রপোজিশন গুলা কিসের জন্য? তোমার অর্থগোনাল কমপ্লিমেন্টের জন্য এগুলা সত্য হয়। দেখো সেগুলো সত্য হয় কি, যে ইফ ওয়াই ইজ আ ফাইনাইট ডাইমেনশনাল সাবস্পেস অফ ইনার প্রোডাক্ট স্পেস এইচ, দেন ওয়াইটি ইজ এ সাবস্পেস অফ এক্স হবে। কেন হবে? তুমি যদি স্বাভাবিকভাবে চিন্তা করো, আমরা আমাদের ওয়াইটির এলিমেন্ট গুলো তো আসলে এক্স এর এলিমেন্ট, তাই না? ওয়াইটির এলিমেন্ট গুলো কি এক্স এর এলিমেন্ট না অর্থোগোনাল কমপ্লিমেন্টের? জি ম্যাম। তাহলে কি ওয়াইটি মিলে যে সেটটা হবে সেটা তো এক্স এর সাবস্পেস হবে, হবে কি না? জি ম্যাম। আবার ওয়াই আর ওয়াইটি, ওয়াই আর ওয়াইটি দুইটার ইন্টারসেকশন অলওয়েজ ফাঁকা হবে। কিভাবে হবে? কারণ ওয়াইটার টোটাল সাবস্পেসটা, তার থেকে ওয়াইটি পাচ্ছি কি, ওয়াইটি হচ্ছে কি এক্স আর ওয়াই এর কিছু কমন জিনিস, যেহেতু ওয়াইটাও এক্স এর ভিতরে আছে, তার মানে সেটা তো আসলে এক্স এরই জায়গা, দুইটারই ইন্টারসেকশনটা তোমার ফাঁকা হবে। এটা জাস্ট প্রপোজিশন হিসেবে মনে রাখার জন্য, কারণ হচ্ছে আমরা থিওরেম গুলো প্রমাণ করার সময় এগুলা অনেক জায়গায় ইউজ করব, ঠিক আছে? আমি এটার প্রমাণ দেখাচ্ছি না। ম্যাম ফাঁকা সেট কে তো আমরা এভাবে লিখি না, জিরো দিয়ে ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ, এটাকে স্পেস এজন্য এভাবে। স্পেস দেখে কেন ফাঁকা সেটটা আমরা এভাবে লিখি না, দুইটা ব্র্যাকেট দিই, তাই তো? তখন জিরোটা দিন না, জিরোটা দিলেও কোনো সমস্যা নাই, ভিতরে কিছু থাকে না। ভিতরে কিছু থাকে না, তা দিলেও সমস্যা নাই। দেখো এখানে একটা থিওরেম আমরা করবো ডিরেক্ট সামের, যেটাকে প্রজেকশন থিওরেম বলে। প্রজেকশন থিওরেম এটা আমরা অলরেডি আসলে প্রুভ করে আসছি, জাস্ট একবার দেখলে তোমরা বুঝতে পারবে। আগে এই থিওরেমটার সাথে অনেকাংশে মিল আছে ডেফিনেশনটার সাথে, বিশেষ করে ডিরেক্ট সামের ডেফিনেশনটার সাথে। দেখো লেট ওয়াই বি ক্লোজড সাবস্পেস, একটা কথা খেয়াল করো, ক্লোজড সাবস্পেস, হ্যাঁ, তার মানে এটা একটা নির্দিষ্ট ক্লোজ সাবস্পেস অফ হিলবার্ট স্পেস এইচ, দেন এইচটাকে আমরা বললাম ওয়াই আর ওয়াই কমপ্লিমেন্টের ডিরেক্ট সাম হবে, ওয়াই আর ওয়াই কমপ্লিমেন্টের ডিরেক্ট সাম হবে, ঠিক আছে? দিস রিপ্রেজেন্টেশন ইজ ইউনিক, যেহেতু আমি ডিরেক্ট সাম বলছি তাহলে তো তার রিপ্রেজেন্টেশনটা ইউনিক হবেই, ঠিক আছে? এখন দেখো এর প্রমাণের জন্য কি করা হচ্ছে, খুবই ইজি, জাস্ট ডেফিনিশনটাকে ঘুরে করা হয়েছে আর কিছু না। লেট এইচ বি দ্য কমপ্লিট, সিন্স এইচ ইজ কমপ্লিট, সেটা আমরা হিলবার্ট স্পেস আমরা জানি কমপ্লিট, ইনার প্রোডাক্ট স্পেস তো আমরা জানি এইচ তো কমপ্লিটে, আবার ওয়াই বলা হচ্ছে ক্লোজড, তার মানে কি হবে, আমরা একটা থিওরেম পড়ে আসছি, ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে পড়ে আসছি, নন লিনিয়ার স্পেসের ক্ষেত্রে পড়ে আসছি, কমপ্লিট হলে ক্লোজড হয়, দেন সেটা আবার কমপ্লিট হয়, ইফ এন্ড অনলি উল্টা, ক্লোজড হলে কমপ্লিট হবে, কমপ্লিট হলে ক্লোজড হবে, এটা পড়ে আসছি কিনা, মনে আছে তোমাদের থিওরেমটা? জি ম্যাম। ইফ এন্ড অনলি দিয়ে আমরা কন্ডিশন দিয়ে প্রুভ করছিলাম, ক্লোজড ছিল কমপ্লিট করছে, কমপ্লিট ছিল ক্লোজড করছে, ঠিক আছে? ওই বাউন্ডেড সহ ছিল এটাতে। বলো। বাউন্ডেড সহ ছিল। বাউন্ডেড সহ ছিল, তো ক্লোজ হলে তো বাউন্ডেড হবে, ও কথাটা হুম। দেখা যাচ্ছে না। তোমরা দেখো এই যে থিওরেমের প্রমাণগুলো লিখার সময় তোমার এখানে বাই থিওরেম এই কথাটার আর দরকার নেই, কারণ এটা আমরা বাই থিওরেম লিখছি কোথা থেকে কথাটা আসছে সেটা লেখার জন্য, কিন্তু এখানে স্টেটমেন্ট আসলে চলে আসছে, এইচ ইজ কমপ্লিট এন্ড ওয়াই ইজ ক্লোজড, দেন ওয়াই ইজ কমপ্লিট, এভাবে লিখবা। সিন্স ওয়াই ইজ কনভেক্স, আবার থিওরেম একটা লেমা একটা তোমার রেফারেন্স দিয়ে বলো, দি ইমপ্লাই দ্যাট, তুমি জাস্ট এটা লিখো, সিন্স ওয়াই ইজ কনভেক্স দেন ফর এভরি এক্স বিলংস টু এইচ ওয়াই বিলংস টু ওয়াই, ক্যাপিটাল ওয়াই। তাহলে এখানে খেয়াল করো, এইচ হচ্ছে আমার হিলবার্ট স্পেস, তার থেকে ওয়াই নিয়েছিলাম আমরা সাব স্পেস, এইচ এর এলিমেন্ট গুলোকে আমরা এক্স দ্বারা ডিনোট করলাম, ওয়াই এর এলিমেন্ট গুলোকে আমরা স্মল ওয়াই দ্বারা বললাম। এখন যে এক্সটা, সেই এক্সটা বলতেছি, এজটা হচ্ছে কি তোমার সাবস্পেস ওয়াই আর ওয়াই এর যে তোমার অর্থগোনাল কমপ্লিমেন্ট, তাদের
দুইটারই আমরা ডিরেক্ট সাম হিসেবে প্রুভ করব। তার জন্য তাদের এলিমেন্ট গুলোর আমরা রিপ্রেজেন্টেশন নিলাম। দেখো ওয়াই আর জেড, তাহলে জেড কোথা থেকে? ওয়াই তো আমরা স্মল ওয়াইটা নিচ্ছি কি ক্যাপিটাল ওয়াই থেকে, তাহলে জেডটা কোথা থেকে আসতেছে? জেডটা কোথা থেকে আসতেছে? দেখো তার কমপ্লিমেন্ট থেকে নিচ্ছি, অর্থগোনাল কমপ্লিমেন্ট থেকে নেওয়া হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। এখন আমাদের যে রিপ্রেজেন্টেশন, এখন সেটাকে বলছিল কি ইউনিক রিপ্রেজেন্টেশন হবে, ইউনিক হবে। তো আমরা ইউনিকনেসটা প্রুভ করতে হবে। দ্যাট মিন্স যে আমাদের ওয়াই আর জেড যে কথাটা বলা হচ্ছে, প্রতিটা ওয়াই ওয়াই ওয়ান এর সমান হবে, প্রতিটা জেড জেড ওয়ান এর সমান হবে। মানে প্রতিটা এলিমেন্ট এর জন্য এই যে রিপ্রেজেন্টেশনটা এটা এক্সিস্ট করবে। এখন দেখো উই অ্যাজিউম দ্যাট এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। তো আমরা বললাম যে কি আরেকটা এলিমেন্ট নিই ওয়াই থেকে, ওয়াই ওয়ান, জেড থেকে আবার ওয়াই টি থেকে কমপ্লিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট নিই জেড, আরেকটা জেড ওয়ান নেই, তার মানে ওয়াই ওয়ান জেড ওয়ান। এখন আমরা যদি ওয়াই প্লাস জেড আর ওয়াই ওয়ান প্লাস জেড ইকুয়াল টু করে দিতে পারি, দুটাই সেম জিনিস প্রুভ করে দিতে পারি, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্রুভ করতে পারি, জেড ইকুয়াল টু জেড ওয়ান প্রুভ করতে পারি, তাহলে আমার থিওরেম ক্লোজ হয়ে যাবে। এখন দেখো এখানে আমরা সেটা যেটা আমি মুখে বলছি এটা লিখে আছে, হয় ওয়াই ওয়াই ওয়ান বিলংস টু ক্যাপিটাল ওয়াই, জেড জেড ওয়ান বিলংস টু ওয়াই টি কমপ্লিমেন্ট অফ ওয়াই, দেন ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জেড ওয়ান মাইনাস জেড। তো ওয়াই আর ওয়াই ওয়ান যদি তোমার ক্যাপিটাল ওয়াই এর মধ্যে থাকে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কোথায় থাকবে বলো তো? ওয়াই এর মধ্যে থাকবে ম্যাম। মধ্যে থাকবে। আবার জেড মাইনাস জেড ওয়ান কোথায় থাকবে? ওয়াই কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। দেখো জি ম্যাম। ওয়াই কমপ্লিমেন্টের মধ্যে আছে, দেন দ্যাট মিনস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বিলংস টু তাহলে কোথায় আসবে? ওয়াই এর মধ্যে আছে, কিন্তু ওয়াই কমপ্লিমেন্টের মধ্যে তো নাই, আছে কিনা? না। ওয়াই এর মধ্যে আছে, ওয়াই কমপ্লিমেন্টের মধ্যে নাই। তো ওয়াই কমপ্লিমেন্টের মধ্যে যখন নাই, তার মানে এই দুইটার যে তোমার ইন্টারসেকশন, সেটা আমরা একটু আগে একটা লেমা দেখাইছিলাম, ওখানে কি ছিল? ফাঁকা ছিল। দ্যাট মিনস এটার মধ্যে কোনো কিছুই নাই, ফাঁকা ছিল, জিরো হয়ে যাচ্ছে, তার আমরা কিছু পাচ্ছি না। দ্যাট মিনস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান পাচ্ছি। ইন দ্য সেম ওয়েতে আমরা জেড ওয়ান ইকুয়াল টু জেড প্রুভ করতে পারতেছি। তার মানে হচ্ছে কি আমাদের যে এলিমেন্ট গুলোর জন্য আমি যে রিপ্রেজেন্টেশন ওয়াই আর জেড, যে এলিমেন্ট গুলোর জন্য এই রিপ্রেজেন্টেশনটা বলছি, এটা ওয়াই এর প্রতিটি এলিমেন্টের জন্য, আবার ওয়াই কমপ্লিমেন্টের জন্য প্রতিটি এলিমেন্টের জন্য রিপ্রেজেন্টেশনটা সঠিক। দ্যাট মিনস এখানকার এলিমেন্ট গুলা ইউনিক। বুঝাইতে পারছি? বুঝতে পারছো তোমরা? দেখো যা বৃষ্টি শুরু হচ্ছে, নেট কানেকশন চলে যেতে পারে, তাড়াতাড়ি বলো, একেবারে অন্ধকার হয়ে গেছে বাইরে। হ্যাঁ ম্যাম বুঝছি। ম্যাম এখানে আরেকটা কথা আছে, উই সি দ্যাট এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বিলংস টু ওয়াই ইন্টারসেকশন ওয়াই অর্থগোনাল এখানে হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা একটু আবার বলুন। এই লাইনটা বোঝার জন্য তোমরা আগে এটাতে একটু আসো, আমি মুখে বলছিলাম তোমরা খেয়াল করো না হয়তো। দেখো ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে কি হয়, এই যে দুইটা, এটা কিন্তু প্রপোজিশন বাই প্রপোজিশন, ওয়াই আর ওয়াই কমপ্লিমেন্টের ইন্টারসেকশনটা জিরো, ঠিক আছে, তাদের মধ্যে তো কিছু নাই। তো তো যদি জিরো হয়, তাহলে আমরা যে এলিমেন্ট যেটা বললাম ওয়াই ওয়াই ওয়ান দুইটাই ওয়াই তে বলছি, তার মানে কি এই দুইটার তো ইন্টারসেকশন করলে আমরা ওয়াই তে পাচ্ছি, ওয়াই টি তে তো নাই। তাহলে সেই যে ওই একটা আমরা প্রপোজিশন বলছি সেটা অনুসারে আমাদের এটা জিরো আসতেছে। দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু কি হবে? ওয়াই ওয়ান হবে না তখন? হ্যাঁ হ্যাঁ বুঝছি ম্যাম। দেখো অর্থগোনাল প্রজেকশন, অর্থগোনাল প্রজেকশনটা দেখো, লেট ইনার এক্স বি দ্য ইনার প্রোডাক্ট স্পেস, ওয়াই সাবসেট এক্স ইজ এ সাবস্পেস। তো প্রজেকশনটাকে আসলে কিভাবে দেখানো হয়, ক্যাপিটাল এস। এই প্রজেকশনটাও কিন্তু আসলে ডিরেক্ট সামের কনসেপ্টটাই আসতেছে আলটিমেটলি, আর কিছুই না। ওয়াই আর ওয়াই কমপ্লিমেন্টের যে ডিরেক্ট সাম, সেটাকে আমরা একটা, যেহেতু এখানে ডিরেক্ট সামের সাইন চলে আসতেছে, তার মানে ইউনিক একটা রিপ্রেজেন্টেশন হবে ওয়াই এর এলিমেন্ট আর ওয়াই অর্থগোনালিটির এলিমেন্ট যেটা, কমপ্লিমেন্টের এলিমেন্ট যেটা, সে কমপ্লিমেন্টারি এলিমেন্টের দুইটার যোগফলের সমান হবে। তাহলে আমরা নতুন একটা স্পেস ক্যাপিটাল এস বললাম, ক্যাপিটাল এস বললাম, এস কে আমি ওয়াই আর জেড এর যে ক্যাপিটাল এস এর এলিমেন্ট গুলাকে এর প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা শো করতে বলতেছি। এখন দেখো প্রজেকশনটা কি, ওয়াই ইজ কল্ড দ্য অর্থগোনাল প্রজেকশন অফ এস অন টু ওয়াই। স্মল ওয়াই কে অর্থগোনাল প্রজেকশন বলবো কিসের? স্মল এস এর। কিসের উপর?
ওয়াই এর উপর, সাবস্পেস ক্যাপিটাল ওয়াই এর উপর। বুঝতে পারছো? এই রিপ্রেজেন্টেশন যদি সত্য হয় তাহলে এই স্মল ওয়াইটাকে এস এর অর্থগোনাল প্রজেকশন বলা যাবে। ঠিক আছে? আর অর্থগোনাল প্রজেকশনের একটা অপারেটর আছে। এই যে এই স্টেটমেন্টটা থেকে আসলে অপারেটরটা লেখা হচ্ছে। অপারেটরটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা অর্থগোনাল প্রজেকশনের জন্য আরেকটা নতুন স্পেস অ্যাস বলছি, যেটাতে হচ্ছে কি তোমার ওয়াই আর ওয়াইটি এর ডিরেক্ট সামটা আসতেছিল। ওয়াই আর ওয়াইটি ডিরেক্ট সাম থেকে আমরা এই প্রেজেন্টেশনটাও লিখেছিলাম। তাহলে যে একটা নতুন ম্যাপিং, অপারেটর মানে তো একটা ম্যাপ করা, তাই না? অপারেটর আমরা এর আগেও পড়ছি না? অপারেটর মানে কি একটা ম্যাপ না? জি ম্যাম। তাহলে আমরা সেই অপারেটরটাকে বললাম যে অর্থগোনাল অপারেটর, সেটাকে আমরা পি হিসেবে ডিনোট করলাম। তাই সেটা হচ্ছে এস থেকে ওয়াই তে, এস থেকে ওয়াই তে। আলটিমেটলি আসলে এস এর এলিমেন্ট স্মল এস, ওয়াই এর এলিমেন্ট স্মল ওয়াই। দ্যাট মিনস এই পি থেকে আমরা যেটা ম্যাপ করতেছি সেটা হচ্ছে কি স্মল এস আর স্মল ওয়াই এর একটা ম্যাপিং, যেটাকে অর্থগোনাল প্রজেকশন অপারেটর বলা হয়, তাকে এস অন টু ওয়াই। টোটালি আসলে সবগুলাই হচ্ছে তোমার কি একটা ইনার প্রোডাক্ট স্পেসের সাব স্পেস নিয়ে তারপর কাজ, পূর্ণাঙ্গ ইনার প্রোডাক্ট স্পেসের উপর থেকে না। তাই সেখান থেকে আমরা কিছু অংশ নিয়ে সাব স্পেস গঠন করে তারপর আমরা এই ডিফিনিশন গুলা অ্যাপ্লাই করি। এখানে কিছু প্রপোজিশন আছে, এগুলো তোমরা দেখবা। এখানে থেকে তোমাদের অর্থগোনাল সিকোয়েন্স এটা পড়াতে হবে। অর্থগোনাল সেট সিকোয়েন্স আমরা অর্থগোনালিটি পড়ছি। অর্থগোনালিটি ছিল কি ইনার প্রোডাক্ট, দুইটা এলিমেন্টের ইনার প্রোডাক্ট 0 হবে। আর অর্থ নরমাল সেট আর সিকোয়েন্স এটা কি? তাহলে অর্থ নরমালটা কি আসতেছে? দেখো এটা অনেকটা আগেরটার সাথে আমাদের মিল আসবে, তবে এই জায়গায় আরেকটা জিনিস এক্সট্রা আমার একটু জানতে হবে। সেটা দেখো, an orthogonal set M in an inner product space capital X is a subset M subset X। তাহলে বলা হচ্ছে কি, আমরা তো জানি যে অর্থগোনালটা আসলে কি, অর্থগোনাল সেটটা যদি আমরা একসাথে করতে চাই সেটা আসলে X এর একটা সাবসেটই হবে, হয় না? মোটটার থেকে তো কিছু অংশ গিয়ে অর্থগোনাল সেট হয় নাকি পুরোটা হয়? কোনটা বলো তো? ম্যাম কথাটা বুঝি না এখন। অর্থগোনাল সেটটা কি, আমরা যখন এই যে এক টোটাল ইনার প্রোডাক্ট স্পেস থেকে অর্থগোনালিটি বের করি, আমরা কোন কোনগুলোকে ইনক্লুড করি? যে সকল এলিমেন্টের ইনার প্রোডাক্ট 0 হয়, তাই তো? জি ম্যাম। তো তাহলে সবগুলো তো আর 0 হচ্ছে না, কিছু কিছু অংশ বাকি থেকে যাচ্ছে। তার মানে আলটিমেটলি যে সকল এলিমেন্টের ইনার প্রোডাক্ট 0 হয় ওগুলা নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি তাহলে সেটা হয় কি মেইন সেটটা, মেইন স্পেসটা অর্থগোনাল সেট, তাই তো? ম্যাম ক্লিয়ার বোঝা যায় নাই। ম্যাম চলে গেছে মনে হয়। সুনিয়া আক্তার মিতু ইজ দ্য হোস্ট। হ্যালো ইয়েস ম্যাম। হ্যালো জি ম্যাম। ওই যেটা বলছিলাম তোমার ইলেকট্রিসিটি চলে গেছিল, আবার আসছে সাথে সাথে। দেখো আমরা অর্থগোনাল সেট
বের করার জন্য যদি একটা ইনার প্রোডাক্ট স্পেসের অর্থগোনাল সেটটা আমরা আইডেন্টিফাই করতে চাই, আমাদের কাজ হবে কি ইনার প্রোডাক্ট স্পেসের ওই সকল এলিমেন্টকে নিয়ে সেট গঠন করা যাদের ইনার প্রোডাক্ট 0 হয়, তাই না? জি ম্যাম। তার মানে হচ্ছে কি আমরা সব এলিমেন্ট তো পাচ্ছি না, কিছু সংখ্যক পাচ্ছি, তাহলে হচ্ছে মেন যে সেটটা, মেন যে স্পেসটা তার থেকে তো আসলে সাব স্পেসে পাচ্ছি, তাই না? দেখো এই যে n orthogonal set M in an inner product space X is a subset M subset X. That means X এর কিছু সংখ্যকটা M এর মধ্যে ইনক্লুড হবে, all not all, whose elements are pairwise orthogonal. আর এখন অর্থনর্মাল সেটে যেটা আসতেছে কি an orthonormal set M subset X in an orthogonal set in X. দেখো অর্থনর্মাল সেটটা কোথা থেকে আসতেছে, অর্থনর্মাল সেটটা X এর সাবসেট, ঠিক আছে, তবে is an orthogonal set in X. অর্থনর্মালটাও কিন্তু আসলে আলটিমেটলি অর্থোগোনাল সেট হচ্ছে whose elements have norm 1. এখানে এক্সট্রা কথাটা খেয়াল করো, whose elements have norm 1, that is for all xy belongs to X. অর্থনর্মাল সেটের মধ্যে ইনক্লুডেড হতে হলে অর্থনর্মাল সেট 0 হলে তো আমরা জানি অর্থোগোনাল, আর কখন 1 হবে যদি x equal to y হয়, x equal to that means x যদি হয় তাহলে তার এলিমেন্টের মানটা 1 হবে। এই প্রপার্টিটা আমাদের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, থিওরেম ম্যাম গুলোতে। তাহলে এভাবে বলা যায় না অর্থনর্মাল হচ্ছে অর্থোগোনাল সেটের আরেকটা সাবসেট? হ্যাঁ ওইটাই তো লেখা হয়েছে, অর্থনর্মাল সেট কি হচ্ছে, অর্থনর্মাল সেটটা হচ্ছে কি এক্স এর সাবসেট, আবার এখানে লিখে দিচ্ছি ইজ এন অর্থোগোনাল সেট ইন এক্স, এক্স এর সাবসেট কিন্তু সেটা আবার অর্থোগোনাল, কারণ অর্থনর্মালের মধ্যে কিন্তু অর্থোগোনালিটিটা আছে, আছে কিনা, জিরোটা আছে না? হ্যাঁ, অর্থনর্মাল গুলো তো অর্থোগোনাল হবে, ঠিক আছে। এখন এটাই অর্থনর্মাল বলেছি, সেটটা আবার অর্থোগোনাল সেটের আরেকটা সাবসেট। অর্থোগোনালের সাবসেট হবে না, মেন স্পেসের সাবসেট হবে। অর্থোগোনালের কিভাবে হবে সাবসেট? অর্থোগোনাল এখানে 1 তো অর্থোগোনালের মধ্যে নাই, কিন্তু অর্থনর্মালের মধ্যে আছে, বুঝতে পারো নাই? মেন স্পেসের সাবসেট হবে, এক্স এর অর্থোগোনাল সাবসেট হবে। সেটের এখানে অর্থোগোনাল সেটের কিছু এলিমেন্ট যাদের নর্ম 1 হবে তাদের হ্যাঁ, গুলা নিয়ে তো আমরা অর্থনর্মাল সেট হচ্ছে। orthogonal set in X whose elements have norm 1. Whose ম্যাম elements have norm 1. ম্যাম যে সেট থেকে নেওয়া হচ্ছে মেইন সেটটা কিন্তু অর্থোগোনাল সেট না? কোনটা? ক্যাপিটাল এক্সটা? হ্যাঁ, মেইন সেট ক্যাপিটাল যেটা। এক্স হচ্ছে আমার মেন হচ্ছে ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স থেকে আমি কিছু এলিমেন্টস নিয়ে কি হচ্ছে অর্থগোনাল সেট হচ্ছে ক্যাপিটাল এম, ঠিক আছে। এখন যদি আমরা আবার তাকে অর্থনর্মালিটি ডিফাইন করতে চাই সেক্ষেত্রে হয় কি এন অর্থনর্মাল সেট এন সাবসেট এক্স হচ্ছে এক্স এর অর্থনর্মাল সেট যেটা সেটাও কিন্তু তোমার এক্স হচ্ছে, এক্স এর সাবসেটই হচ্ছে, যেটা আবার অর্থগোনাল সেট হচ্ছে কোথায় এক্স এর মধ্যে, কিন্তু কোথাও এটা ফিক্সড না যে তোমার অর্থনর্মালটা আবার অর্থগোনালের সাবসেট হবে, এটা কিন্তু ফিক্সড হয়নি। আচ্ছা, বুঝছি ম্যাম। তবে এক্ষেত্রে একটা এক্সট্রা কন্ডিশন আছে যেটা হচ্ছে কি ওই এলিমেন্টস গুলোর নর্ম অবশ্যই 1 হতে হবে, আর এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে। এখন দেখো আরেকটা কথা আছে, এখানে শুধু আমরা অর্থ নর্মাল সেট না তার সাথে সিকোয়েন্স বলতেছি, সিকোয়েন্সটা আমরা কিভাবে কাউন্ট করব? আমাদের যদি অর্থগোনালটা, যেহেতু আমরা বললাম কি ওই সকল এলিমেন্ট আসবে যেগুলার নর্ম 0 হবে, আর অর্থ নর্মালিটির জন্য আমরা কন্ডিশনটা দিয়ে দিছি তাদের নর্ম 1 হবে, আবার নর্ম 1 হবে সাথে সাথে কি হবে তোমার যে ইনার প্রোডাক্ট সেটা 0 হবে, কখন x নট ইকুয়াল টু y হলে, আবার 1 হবে x ইকুয়াল টু y হলে। আর ইফ দ্য অর্থোগোনাল আর অর্থনর্মাল সেট এম ইজ কাউন্টেবল, দুইটাই যদি কাউন্টেবল হয়, আমরা জানি যে কোনো কাউন্টেবল জিনিসকে নিয়ে আমরা কিন্তু একটা সিরিজ লিখতে পারি, একটা সিকোয়েন্স লিখতে পারি। যেহেতু কাউন্টেবল আছে তাহলে আমরা এটাকে অ্যারেঞ্জ করতে পারি একটা সিকোয়েন্সে। যখন আমরা এই সেটটাকে সিকোয়েন্স আকারে অ্যারেঞ্জ করে নিব তখন সেই সিকোয়েন্সটাকে আসলে অর্থোগোনাল সেটের এলিমেন্টস গুলোকে নিয়ে যদি আমরা সিকোয়েন্স করি তাহলে অর্থোগোনাল সিকোয়েন্স হবে, আর অর্থনর্মাল সেটের এলিমেন্টস গুলো নিয়ে সিকোয়েন্স করলে তখন তাকে আমরা অর্থনর্মাল সিকোয়েন্স বলবো। বুঝতে পারছো?
বুঝতে পারছো তোমরা? ম্যাম দুইটাই যদি কাউন্টেবল হয় মানে অর্থোগোনাল আর অর্থোনর্মাল সেট যদি কাউন্টেবল হয় তখন ওই সিকোয়েন্সটা যে সিকোয়েন্স গঠিত হবে ওটাকে অর্থোগোনাল বা অর্থোনর্মাল সিকোয়েন্স বলা যায়। অর্থোগোনালের এলিমেন্ট গুলো নিয়ে সিকোয়েন্স রেডি করলে সেটা অর্থোগোনাল সিকোয়েন্স নামে আইডেন্টিফাই করতে হবে। আবার অর্থ নরমাল সেট এলিমেন্টস গুলোকে অ্যারেঞ্জ করে যদি আমরা সিকোয়েন্স রেডি করি সেটাকে আমরা অর্থ নরমাল সিকোয়েন্স বলবো। কারণ দুইটা কখনোই কিন্তু ইকুয়াল বলা হয় না, কিছু ভেরিয়েশন আছে, কারণ একটার সাথে নর্ম ওয়ান এর কথা একটা কন্ডিশন আছে। কাউন্টেবল বললো যে সেজন্য। কাউন্টেবল, অবশ্যই কাউন্টেবল, কারণ আমরা তো আনকাউন্টেবল হতে পারবে না, কারণ আমাদের এখানে কন্ডিশন স্যাটিসফাই হয়ে এলিমেন্টস গুলো আসবে। যেহেতু কন্ডিশন স্যাটিসফাই হবে তো সেটা তো অবশ্যই কাউন্টেবল হবে। বুঝছি। দেখো এখানে একটা থিওরেম আছে, পিথাগোরাস আইডেন্টিটি থিওরেম, যেটা লেট Z1 Z2 be the orthogonal set in inner product, orthogonal set in inner product space, then বলা হচ্ছে কি যদি টোটাল এলিমেন্ট গুলা যোগফল করে নর্ম নিলে তাদের ইন্ডিভিজুয়াল নর্মের বর্গের সামেশন অফ ইন্ডিভিজুয়াল তো নর্মের বর্গের সমান। প্রত্যেকটা থিওরামই তো দিচ্ছেন, দুই একটা একটু স্কিপ করেন। এগুলা বড় থিওরেম গুলা প্রমাণ করার জন্য তোমাদের ছোট ছোট থিওরেম গুলা তো লাগবে, তো এগুলো স্কিপ করলে বড় থিওরেমটা বুঝবা। এখানে তো অনেক বড় বড় কয়েকটা থিওরেম আছে, বুঝবে না? এই যে এগুলো এখন একটা যেটা একটা লাইন মাঝখানে আমার হঠাৎ করে অন্য একটা থিওরেমের মধ্যে আমি বাই থিওরেম বলে লিখে ফেলবো, তো ওইটা একটু দেখে আসতে হবে না? ওটা যে আমি বলতেছি বাই থিওরেমটা একটু দেখে আসার জন্য তো এই থিওরেম গুলো ইনক্লুডেড হচ্ছে। আমি কিছু কিছু বাদ দিছি, সব যে পড়াচ্ছি তা না, কিন্তু তোমরা খেয়াল করতেছো না, আমি স্কিপ করতেছি। যে থিওরেম গুলা লাগবে পরীক্ষার জন্য এগুলো একটু বলে দিতে ভালো হয়। আমরা ওভাবে কিভাবে বলবো, যা পড়াচ্ছি তাই পড়বা, কিছু বাদ দিয়ে আসছি, খেয়াল করো নাই তোমরা। আবার যখন স্লাইডটা খুলবা নিজের হাতে তখন দেখবা। দেখো এখানে যেটা আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে যোগফল হবে, টোটালটার যোগফলটা আমরা কিভাবে দেখাবো? ধরো প্রতিটা এলিমেন্টের যোগফলের নর্ম, দেখো প্রতিটা, এখানে মনে হচ্ছে একটা স্কোয়ার থাকার কথা, কেন নাই এটা? এখানে একটা স্কোয়ার থাকার কথা, ঠিক আছে, এটা ভুল হচ্ছে, এখানে একটা স্কোয়ার থাকবে, ঠিক আছে, এখানে একটা স্কোয়ার দিবে। দেখো আমরা জানি কি নর্ম অফ এক্স স্কোয়ার যদি হয় তাকে আমরা কি লিখতে পারি? ইনার প্রোডাক্ট অফ এক্স এক্স লিখতে পারি না? জি ম্যাম। তাহলে আমরা যদি নর্ম অফ সামেশন অফ জেড লিখি তাহলে ইনার প্রোডাক্ট অফ সামেশন অফ জেড নিশ্চয়ই লিখতে পারবো, পারবো কিনা? জি ম্যাম। তো সামেশন বাইরে নিয়ে আসো, জে কে বাইরে নিয়ে আসো, তাহলে কি হচ্ছে জেড জে জেড কে। এখন আমরা যদি এই যে সাফিক্সটা জেড যেটাকেও কে তারা রিপ্লেস করে দিই তাহলে কি একই এর মধ্যে চলে আসবে, কে ইকুয়াল টু 1 to n জেড কে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আই ইকুয়াল টু জে হলে আমরা অর্থোনর্মালিটির জন্য যখন পড়ছিলাম এটা ইকুয়াল টু কি ছিল? 1 ছিল না? জি ম্যাম। দুটো যদি সেম হয় 1 ছিল। হুম, দুটো সেম হলো 1 ছিল, আর সেম না হলে 0 ছিল, যেটা অর্থোগোনালিটির জন্য ছিল। তো যেহেতু আমরা এটাকে সেম ফরম্যাটে নিয়ে আসছি, মানে যেটা যে জায়গায় আমরা কে বসাইছি এদিকেও বসাইছি এদিকেও বসাইছি, তাহলে আলটিমেটলি হচ্ছে কি জে কে তো এটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, তার মানে এটা আমরা 0 বসাতে পারতেছি না। তো জে কে মিন্স এক্স এক্স, তো নর্ম অফ এক্স হোল স্কয়ার। এটা তোমরা একটু আগে যেটা বললা যে আমরা এতগুলো থিওরেম পড়তেছি, এতগুলো থিওরেম এই যে এটা থেকে এটা আসবে, তো আমরা অনেক সময় হঠাৎ করে যখন এই জায়গাটা আছে আমি সামেশনটা বাইরে এনে নর্ম অফ জেড হোল স্কয়ার লিখে ফেলবো, তো এটা বুঝবা না, তোমরা বলবো সামেশনটাকে আমরা তো জোর করে আসলে বাইরে নিয়ে আসা যায় না, সামেশন মানে এগুলো যোগফল, যোগফলকে আমি বাইরে কিভাবে নিয়ে আসতেছি, দাও নর্মের ভিতর থেকে। তো নর্মের ভিতর থেকে আমি যোগফলটা বাইরে নিয়ে আসতে পারবো এই থিওরেমটার মাধ্যমে, কিন্তু যে এই থিওরেমটা জানবে না সে বলবে যে এটা তো আমরা লিখতে পারি না, সেজন্য এই ছোট ছোট থিওরেম গুলো দেখা, ঠিক ঠিক আছে, আছে? মানে এগুলো সমস্যা হতো না, কিন্তু সমস্যা হচ্ছে কি আমাদের কোর্সের ফার্স্ট টু লাস্ট পুরাটাই হচ্ছে থিওরাম, মানে এতটা এটা তো মনে রাখাও একটা তো টাফ। থিওরিটিক্যাল কোর্স, তো এটা তো থিওরেম হবে, এটা থিওরিটিক্যাল কোর্স না তোমাদের। যতটা সম্ভব স্কিপ করা যায়, এই জন্যই বলি। বুঝতে পারছি তোমরা তোমাদের কষ্ট কমাইতে যাচ্ছ, আর কিন্তু আমি নিজে তোমাদেরকে আসলে অনেক কম কম পড়াচ্ছি। সেটা হোক আমি নিজে পড়ি নাই কোর্সটা সেটার জন্য হতে পারে, সেটা হতে পারে তোমাদের সিলেবাস লেন্দি কোর্সের মার্কস অনুসারে সেটার জন্য হতে পারে, সেটা হতে পারে আমার সময় স্বল্পতার জন্য, কারণ এগুলো এক একটা ক্লাস নিতে হলে আমাকে যথেষ্ট প্রিপারেশন নিতে হয়। ওই সময় স্বল্পতার কারণে হোক আমি অনেক দূর কিন্তু স্কিপ করতেছি।
ঠিক আছে? এরপরে পরবর্তীতে যখন আসবে তখন বাকিরা হয়তো আর বেশি বেশি পড়বে আর কি। এখন দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। an orthonormal set in an inner product space is linearly independent. একটা কথা বলো তো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কখন হয়? তোমরা জানো কিনা? all coefficient are zero অল কোফিসিয়েন্ট আর জিরো, কোফিসিয়েন্ট না, স্কেলার। scalar স্কেলার ভেক্টরের সাথে যে স্কেলারটা থাকবে তার মান সবগুলা জিরো হবে। ঠিক আছে? তো এখন দেখো আমরা এই জিনিসটা প্রমাণ করব। আমাদের সেটটা হচ্ছে কি অর্থনর্মাল সেট। তো আমরা বললাম কি লেট দ্য সেট u1 up to en in an inner product space। আমরা একটা ইনার প্রোডাক্ট স্পেস থেকে একটা সেট নিলাম বি দা অর্থ নরমাল, এবং কি এই সেটটাকে আমি বললাম অর্থনর্মাল। তো এই সেটটা যেহেতু আছে আমার কাছে ভেক্টর, যেহেতু আছে ভেক্টর থাকলে আমরা লিনিয়ার কম্বিনেশন লিখতে পারবো, দ্যাট মিন্স লিনিয়ার স্প্যান যেটাকে বলে, আমরা লিনিয়ার কম্বিনেশন লিখতে পারবো এই ভেক্টর গুলা দিয়ে। তো আমরা একটা ভেক্টর লিনিয়ার কম্বিনেশন লিখে নিলাম, যেখানে এই যে আলফা গুলো হচ্ছে কি স্কেলার। এখন এই লিনিয়ার কম্বিনেশনটার সাথে এটাকে আসলে কি একসাথে সামেশন লেখা যায়, সামেশন আলফা ইআই অথবা আলফা কে ই কে অথবা আলফা জে ই জে, যে কোনো একটা ফর্ম আমরা লিখতে পারি। তার সাথে আমরা একটা ফিক্সড ফিক্সড একটা ভেক্টর, খেয়াল করো ফিক্সড একটা ভেক্টর আমরা ইনার প্রোডাক্ট করব। এই যে আমাদের কম্বিনেশনটার সাথে আমরা একটা ফিক্সড ভেক্টরের ইনার প্রোডাক্ট করব। তো এই ফিক্সড ভেক্টরের ইনার প্রোডাক্ট যখন আমরা করব, আমরা অর্থনর্মালিটি ডেফিনেশনে পড়ছে কি i ইকুয়াল টু জে হলে জিরো হবে, না সরি i নট ইকুয়াল টু জে হলে জিরো হবে, i ইকুয়াল টু জে হলে 1 হবে। এটা পড়ছি না? yes ma'am এটা পড়ছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটাকে আমরা এক্সপান্ড করে আসলে এই জায়গাগুলো ক্যালকুলেশন গুলা তোমরা যদি পরীক্ষায় তোমাদের থিওরিটা আসে, তোমাদেরকে আসলে এটাকে একটু এক্সপান্ড করে লিখতে হবে। এক লাইনে এভাবে লিখে চলে আসলে সলিউশনটা আসলে বোঝা যায় না। এক্সপান্ড করে লিখবা মানে কি, মানে হচ্ছে কি তোমার এই জায়গাটা হচ্ছে কি এটা না, এস এস সামেশনের এই ফরম্যাটটা আসলে তো এটাই নাকি, যে আলফা 1 E1 আলফা 2 E2 আলফা n En, এটাই এখানে ছিল। আর তার সাথে আমরা ফিক্সড একটা ইজে দিছি। তখন তোমাদের কাজ হবে কি এই টার্মটা পুরোটা এখানে লিখে সাথে ইজে লেখা। তখন আমাদের কাজ হবে কি আলফা 1 E1 কমা ইজে প্লাস ইনার প্রোডাক্ট আলফা 2 E2 কমা ইজে প্লাস ইনার প্রোডাক্ট আলফা n En কমা ইজে, এভাবে করে এটাকে ইলাবোরেটলি লেখা। হ্যাঁ, জাস্ট সামেশনটাকে এখানে কম্বাইন করে দিছে, ইলাবোরেটলি লিখে ওভাবে করে একটু ভেঙে লিখবা। আরেকটা জিনিস দেখো, আলফা যেহেতু স্কেলার তাও ফার্স্ট আর্গুমেন্টের সাথে আছে, তাহলে কি হবে আলফাটাকে আমরা নিশ্চয়ই বাইরে নিয়ে আসতে পারবো। আর সামেশনটাকে যে আমরা বাইরে নিয়ে আসতে পারবো একটু আগে আমি দেখাই দিছি। তাহলে সামেশনটা আমরা বাইরে নিয়ে আসলাম, আলফাটা স্কেলার তাও আমরা বাইরে নিয়ে আসলাম, আমাদের কাছে থাকলো কি ইকে আর ইজে। এখন আমরা এ কে আর ইজে, আমি এখানে কি করছে এই যে কে আর জে যেটা ছিল ওটাকে কে কে আমরা জে দ্বারা রিপ্লেস করছি। এটা আমার যখন ইলাবোরেটলি লিখবা তখন দেখবা যে তোমার প্রত্যেকটা টার্মের মান জিরো হয়ে যাবে। কেন? কারণ তোমরা দেখো প্রথমটার সাথে E1 ইজে E2 ইজে এভাবে করে একটা জায়গায় ইজে থাকবে। ঠিক আছে? কারণ ইজেটাও তো সে আসলে E1 টু En এর মধ্যবর্তী একটা ভেক্টর নাকি? বুঝতে পারছো আমার কথাটা? জি ম্যাম ইজে কে সাপোজ আমরা E5 বলতে পারি বা এরকম হ্যাঁ, একটা ধরো যে তোমার ইজেটা কি E1 E2 আপ টু En এর মাঝখানের একটা এলিমেন্ট, তো যে কোনো একটা এলিমেন্ট, তাই তো? E1 থেকে En এই ভেক্টর গুলার মাঝখানের একটা ভেক্টরই তো ইজে নাকি? yes ম্যাম ইয়েস। তো তাহলে এখানে যখন আমরা এই মানগুলা দিব প্রতিটার সাথে আমরা ইন্ডিভিজুয়ালি যখন ইনার প্রোডাক্ট এভাবে করে লিখতে থাকবো, ধরো আলফা 1 E1 কমা ইজে আলফা 2 E2 কমা ইজে এভাবে করে যোগ দিয়ে দিয়ে লিখতে লিখতে মাঝখানে কিন্তু যে কোনো একটা জায়গায় আমার ইজেটা কমন চলে আসবে, ইজেটা কমন চলে আসবে। তখন কি আলফা যে ইজে এই যে কমন এই টার্মটা চলে আসবে, দ্যাট মিন্স কি দুইটা ইকুয়াল হলে আমরা জানি কি অর্থনর্মালিটির ক্ষেত্রে 1 হয়। দ্যাট মিন্স এই যে আলফা যে ইজে ইকুয়াল টু 0 কখন হবে বলো তো? হয় আলফা জে ইকুয়াল টু 0 হতে হবে, আদারওয়াইজ ইজে ইকুয়াল টু 0 হতে হবে না, yes বলো ম্যাম তো?
এই দুইটার মধ্যে যে কোনো একটা জিরো হতে হবে। আমরা তো জানি বাই ডেফিনেশন এটা কখনোই জিরো হবে না, অর্থনর্মালিটির ক্ষেত্রে এটার মান 1, তাহলে জিরো কোনটা? আলফা জে। আলফা জে। তো তাহলে আলফা জে জিরো পেয়ে গেছে, আমাদের অল স্কেলারের মানটা কি আসতেছে? জিরো হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি না এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ইয়েস ম্যাম। এটা খুবই ইম্পর্টেন্ট থিওরাম। আমি যেভাবে বলছি তোমরা ওভাবে করেই ল্যাবরেটরি লিখবা, লিখার পরে আমাকে ক্লাসে দেখাইও। ঠিক আছে, এগুলো ভেঙে লিখবে, লিখে আমাকে ক্লাসে দেখাবা, কোথাও সমস্যা থাকলে আমি ঠিক করে দিব। এখানে কিছু এক্সাম্পল আছে, ওগুলো তোমরা দেখবা। এটা ইম্পর্টেন্ট থিওরাম, এটা একটু দেখতে হবে। দেখো এই থিওরামটা একটু দেখো। লেট এক্স বি অ্যান ইনার প্রোডাক্ট স্পেস। ই হচ্ছে তার অর্থনর্মাল সেট, এক্স হচ্ছে ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট, আরবিটারিলি একটা এলিমেন্ট নেওয়া হচ্ছে, and the function Cn and R is defined by this attains an absolute minimum value at one and only one point, namely alpha k. ফার্দারমোর আসলে আলটিমেটলি আমাদেরকে এই পুরা সেকশন থেকে এটা প্রমাণ করতে বলতেছে। ঠিক আছে, এটা প্রমাণ করা মানে কি, এক্স আমরা দেখতেছি, এক্সটা কি ছিল? ক্যাপিটাল এক্স এর একটা এলিমেন্ট ছিল। আর এটা কি ছিল? এটা সেই ক্যাপিটাল এক্স এরই তোমার অর্থনর্মাল সেটের একটা এলিমেন্ট ছিল। বুঝতে পারতেছি আমার কথাটা? পরীক্ষায় আসলে কি সম্পূর্ণ এটুকুই দেওয়া থাকবে কোশ্চেনে, মানে যেটা এখানে শুধু কোশ্চেনে এটা পুরোটা দেওয়া থাকবে, কোশ্চেনে এটা পুরোটা দেওয়া থাকবে, তোমাদেরকে এটা প্রমাণ করতে হবে। প্রমাণটা খুবই সহজ আসলে, এটা প্রশ্নটা দেখতে বড় লাগবে বাট এটার প্রমাণটা সহজ। কারণ আমরা ইনার প্রোডাক্ট করতে পারি, ইনার প্রোডাক্ট যে করতে পারে সেটা করতে পারবে। ইনার প্রোডাক্ট প্রপার্টি গুলো এখানে অ্যাপ্লাই হবে, আর কিছুই না। আমাদেরকে এই স্টেটমেন্টটাকে প্রমাণ করতে হবে। সেটা কি? সেটা আসলে আলটিমেটলি হচ্ছে কি, এক্স এর এলিমেন্টের সাথে অর্থনর্মালিটি সেটের যে এলিমেন্ট তার ইনার প্রোডাক্টের মডুলাসের বর্গটা সবসময় এক্স এর ইনার প্রোডাক্টের বর্গের চেয়ে ছোট অথবা সমান হবে, এটা প্রমাণ করব। এখন দেখো প্রমাণটা দুভাবে করা যায়, আমি দুইটা প্রমাণই তোমাদের জন্য ইনক্লুড করে রাখছি, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারবা। তো আমি ফার্স্ট ওয়ান তো একেবারে ইজি, ফার্স্ট ওয়ান থেকে এটা তোমরা দেখে বুঝবা। সেকেন্ড ওয়ানটা তোমাদেরকে আমরা একটু দেখাচ্ছি, সেকেন্ড ওয়ানটা তার চেয়েও সহজ। দেখো সেকেন্ড ওয়ানের প্রমাণটা কিভাবে আছে। যেহেতু অ্যাপটাকে বলা হচ্ছিল কি, তোমাদের একটু দেখতে হবে আগে অ্যাপটা ছিল কি, অ্যাপটা বলা হচ্ছিল কি CRRN, দ্যাট মিন্স একটা ফাংশন আসলে ফাংশনে ম্যাপ করতেছে, তাই না? এই অ্যাপ এর এলিমেন্ট গুলোকে আবার এভাবে প্রমাণ করে দিছে, ডিফাইন করে দিছে। অ্যাপ এর যে এটা এলিমেন্ট গুলো এভাবে ডিফাইন করা যায়। তাহলে আমরা এখান থেকে দুইটা মান কনসিডার করে নিয়ে তার ইনার প্রোডাক্ট করে দেখব। দেখো তো ই এর সাথে ইনার প্রোডাক্ট করে দেখব। দেখো এই যে এটা হোল স্কয়ার করব আমরা। তো এটা হোল স্কয়ার করার জন্য ধরে নরমাল হোল স্কয়ার মিন্স তাদের ইনার প্রোডাক্ট। নরমাল হোল স্কয়ার হলে কি হয়? তাদের ইনার প্রোডাক্ট হয় না? এই দুটো এলিমেন্টের ইনার প্রোডাক্ট হচ্ছে কিনা? জি ম্যাম। তো এই দুইটা কি ইনার প্রোডাক্ট আমরা করতে পারবো না? এটা ফার্স্ট এলিমেন্ট, এটা ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড ফার্স্ট, সেকেন্ড সেকেন্ড, এটা তো করতে পারবো কিনা? করতে পারলে ক্যালকুলেশনটা করে, এখানে সিম্পল ক্যালকুলেশন, এখানে কোনো এক্সট্রা কোনো ফর্মুলা আসে নাই। ক্যালকুলেশনটা করলে তোমরা দেখবা যে যে এখানে এসে ফাইনালি তোমরা এই জায়গায় চলে আসবা। তোমাদেরকে দেখি লাস্ট ওয়ান এই লাইনে চলে আসবা, লাস্ট ওয়ান এই লাইনে চলে আসবে। এই লাইনে আসতে দেখবা যে এখান থেকে দুইটা টার্ম আসলে ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে তোমাদের শুধু ওই যে তোমার নর্ম অফ এক্স স্কয়ার ছিল কি লেস দেন অর ইকুয়াল ছিল, ওই পোর্শনটাতে চলে আসবে। ম্যাম তোমরা এটা এখানে নিজেরা l ইকুয়ালস টু k বসাচ্ছে, এটার জন্য কি কিছু কন্ডিশন বা কিছু বলতে হবে না, বা এটা না, কিভাবে বসাচ্ছে? ওটা বলতে হবে না। আমরা সাধারণত কি আই যে এগুলো ধরে নি না, একটার জন্য আই বসালাম, একটার জন্য জে বসালাম। তো আমরা তো চাইলে দুই জায়গায় আই বসাতে পারতাম, এটা আলাদা করে লিখছি কেন? জাস্ট বুঝার জন্য যে এই এলিমেন্টের জন্য আই ছিল, এই এলিমেন্টের জন্য জে ছিল। যেহেতু তার লোয়ার লিমিট আর আপার লিমিট সেম 1 to n, তো তাহলে আমি দুইটাকে তো সেম নামে ডিফাইন করতে পারি। বুঝছো নাই? আচ্ছা হ্যাঁ, লিমিটটা যেহেতু 1 to n হবে। হ্যাঁ, দুইটাকে সেম নামে ডিফাইন করতে পারে। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করো, করার পরে যদি মিলাইতে না পারো আমাকে ক্লাসে দেখাবা, আমি তোমাদেরকে দেখাই দিব। এটা সিম্পল তোমার ইনার প্রোডাক্ট, আর কিছুই না।
আর এটা আমি পড়াবো না, এটা তোমাদের জাস্ট একটু রিভিউ করার জন্য, তোমার মাথায় এই জিনিসটা নিয়ে আসার জন্য যে ইনার প্রোডাক্ট আমরা এটা করতে পারি, ওই জন্য এটা দিয়া যে গ্রাম স্কিট পড়ছি। এটা তোমরা এতে পড়ছো যে কি জানি লিনিয়ার অ্যালজেব্রাতে পড়ছো, যেহেতু এটা সেকেন্ড ইয়ারের পড়া, এটা তোমরা দেখবা শুধু। আমরা পড়বো যেটা, আমি সেটাতে যাই। আমরা পড়বো হচ্ছে তোমার এই জায়গায় এসে আমাদের নতুন যে শীট একটা দিছি, তোমরা দেখছো কিনা ক্লাসরুমে? তোমাদের জন্য নতুন একটা শীট দিছিলাম আমি, আমার হাতে লেখা, পাইছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, ওইখানে দেখবা আমি এই যে থিওরামটা, যে রেইজ থিওরাম, যেটা হিলবার্ট স্পেসের জন্য, এই থিওরামের প্রমাণটা আমরা ওখানে লিখছি, আমরা ওখান থেকেই পড়বো মূলত। আরেকটা জিনিস দেখো, আমি এখানে এই স্লাইডের মধ্যে যেগুলো দেখতে হবে ওগুলো দেখাচ্ছি, আমরা আসলে নেক্সট পড়াটা আমাদের ইয়ে থেকে পড়বো, হাতে লেখা শীটটা থেকে পড়বো। দেখো এখানে তুমি বলতেছো অনেক অনেক পড়া পড়তেছি, এই যে থিওরেমটা, এই থিওরেমটা কি আমরা একটু আগে পড়ে আসছিলাম না? ওটার সাথে জাস্ট এটা একটু কম্বাইন করে একবার তুমি রিডিং পড়ো, রিডিং পড়ে দেখবা এটা আসলে ইকুয়ালিটি থিওরেম, যেটা আমরা ওই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জেড মাইনাস জেড ওয়ান এর জন্য যেটা করছি, ওই জিনিসটা এখানে আসতেছে, আর কিছুই না। যেগুলা একটার সাথে একটা রিলেটেড, ইন্টার রিলেটেড, আমি ওই থিওরেম গুলো তোমাদেরকে এখানে শো করছি। এই যে রেজ থিওরেমের জন্য এটা প্রমাণটা আমরা করব, সেটাও আমার এই যে হাতে লেখা শীটের মধ্যে আছে। এটা এখানে মেবি প্রমাণটা, হ্যাঁ এখানেও প্রমাণটা আছে, এখান থেকে না আমরা ওখান থেকে পড়বো। আমি তোমাদেরকে এই জায়গাটা ক্লিয়ার করে যাই। হিলবার্ট অপারেটর, সেটাও আমরা আমাদের হাতে লেখা শীটের মধ্যে আমি উঠাই ফেলছি, ওই জায়গা থেকে দেখাবো, এই থিওরেমটা দেখাবো ওই জায়গা থেকে। না, এখানে আর কিছু নাই তোমার শীটটা থেকে। এই যে শীটটা থেকে তোমাদেরকে যেটা দেখতে হবে, এই যে প্রপার্টি গুলা, আমি যখন ডেফিনেশনটা তোমাদেরকে পড়াবো, তোমরা এই প্রপার্টি গুলার প্রমাণটা তোমার এই স্লাইডে আসছে, স্লাইড থেকে তোমরা ডেফিনেশনের সাথে কম্বাইন করে করে প্রতিটা প্রমাণ দেখবা। আমি ডেফিনেশনটা আমার হাতে লেখা শীটটা থেকে পড়াবো। এই যে প্রমাণগুলো সব এখানে করা আছে, তোমরা যখন ডেফিনেশন বুঝে যাবা তখন এগুলো বুঝবা। যেমন আমরা কি ইনার প্রোডাক্টের যখন প্রপার্টি গুলো প্রুভ করছি, সেটা আমার ডেফিনেশন পড়াতে পড়াতে কিন্তু প্রুভড হয়ে গেছে। ইন দ্য সেম ওয়েতে এগুলো ওইভাবে প্রমাণ হয়ে আসবে। আর এই দিক থেকে তোমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে কি এই তিনটা ডেফিনেশন, এই যে সেলফ অ্যাডজয়েন্ট, ইউনিটারি, নরমাল অপারেটর, এগুলো তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? লিখাতেও আসে, প্রায় পরীক্ষায় আসে ডেফিনেশন, ভাইভাতে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? এই জায়গাগুলো একটু মাথায় রাখবা যে কিভাবে কোনটাকে সেলফ অ্যাডজয়েন্ট বলে, কোনটা ইউনিটারি হয়, কখন নরমাল হয়, এই জিনিসগুলো কন্ডিশন গুলা দেখবা। যেহেতু আমরা এখন অপারেটরটা এখনো দেখাই নাই, আমি এই জায়গায় এখন দেখাবো না, এটা হচ্ছে তোমার হাতে লেখা শীট থেকে দেখবা, দেখার পরে ডেফিনেশন গুলা দেখবা, এগুলো আছে ম্যাম ওখানে। ম্যাম হ্যাঁ এর বলো, স্লাইডের 1 নাম্বার থিওরেম অর্থাৎ 6.1.1 এটার কি প্রুফটা লাগবে? এখানে প্রুফটা আনা হয় নাই, জাস্ট থিওরেম দিছেন আর কি। কোনটা কোনটা? 6.1.1 এটা কি মানে স্লাইডের প্রথম প্রথমটা, একেবারে প্রথমটা গত ক্লাসে করাইছে। প্রথমটা কোথায়? 6.1.1 ডেফিনেশন, এটা? থিওরেম এটা, আচ্ছা, এটা হ্যাঁ। এটার কি প্রমাণ লাগবে? এভরি ইনার প্রোডাক্ট স্পেস, নরমাল স্পেস, হ্যাঁ এগুলোর প্রমাণগুলো দেখবা। কারণ এখানে তো তোমার ম্যাট্রিক্সটা যেটা ডি, যেটা সেটাও তোমার ইউজুয়াল ম্যাট্রিক্স, নর্ম যেটা সেটাও ইউজুয়াল ম্যাট্রিক্স। এটা প্রমাণ করার জন্য তো তোমাদেরকে একটা করেই পড়ে দিতে হবে না, যেহেতু তোমরা ডেফিনেশন গুলো পারো। আমাদের ওই শীটটা কোথায়? আমি সেটা খুঁজে পাচ্ছি না কেন, দাঁড়াও আমি আবার এই লিভ হয়ে যাচ্ছে, স্টপ শেয়ার আপনি করতে একটা হবে। বই দিছেন যেটাতে হ্যাঁ বইটাতে আছে, দাঁড়াও আমি তোমাদের ওই স্লাইডটা কি করছি আমি খুঁজে পাচ্ছি না। ম্যাম এখানে কিছু কিছু বিষয় খুবই সিম্পল, কিন্তু আপনি ওই মুখে মুখে বলে দেওয়ার কারণে আমরা হয়তো বুঝতে কষ্ট হচ্ছে আর কি আমাদের। যেমন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যেটা ছিল এটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু এটা হুম, মুখে মানে মুখে বলার ওই কারণে জন্যই অনেকে তো হয়তো এটা বলছি ওইটা তোমরা একটু লিখো, আমি যেভাবে বলছি সামেশনটাকে পূর্ণাঙ্গ ভাবে লিখবা, লিখে প্রত্যেকটা এলিমেন্টের সাথে সাথে লিখবা। লিখার পরে তোমরা দেখবা যে সবগুলো টার্ম আসলে জিরো হয়ে যাবে, শুধু থাকবে কোনটা যেটা মিলে যাচ্ছে, সেম সেম।
ইজে টার্ম ছাড়া বাকিগুলো সবগুলো কিন্তু E1 ইজে, E2 ইজে, En ইজে, দ্যাট মিন্স কি সবগুলোই ডিফারেন্ট, নট ইকুয়াল। নট ইকুয়াল মিন্স প্রতিটা টার্ম জিরো, থাকবে একটা টার্ম। তোমরা এটা হাতে লিখো, না লিখে দেন আমাকে যেকোনো একজন হলেও আমাকে ক্লাসে দেখাইও, দেখালে আমি এটা কোনো জায়গায় কিছু অ্যাড করে দিতে হলে দিয়ে দিব। বুঝতে পারছো? এখন অন্য অন্য বিষয়গুলো তো মানে এভাবে বোঝা যাচ্ছে না। এখন এমনি পোস্টার থিওরিটিক্যাল, এখন আপনিও মুখে মুখে বলে দিয়ে চলে যাচ্ছেন, তো একটু তো কষ্ট হচ্ছে সেট আর কি। প্রমাণটা তো এখানে লিখা আছে। প্রমাণটা যদি আমি একেবারেই তোমাকে না দিতাম তাহলে একটা কথা ছিল, প্রমাণটা এখানে কি লিখা নাই? লিখে আছে, লিখার মাঝখানে তোমাকে আমি 2টা লাইন অ্যাড করতে বলছি, তো 2টা লাইন অ্যাড করতে পারবা না? সব কি তোমরা কি এই যে স্কুলের স্টুডেন্ট, না, এটা তোমাদেরকে সব এটা পড়ে পারবো, লিখে দিতে হবে? এটারটা পারবো, কিন্তু এখানে তো হ্যাঁ, অনেকগুলা থিওরেম যেগুলো আমরা মানে বুঝতে কষ্ট হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে বলতেছি। তো কোনটা বুঝো নাই সেটা আমাকে ক্লাসে দেখাও না, যে আমি এটা পড়ছি, আমি এই জায়গাটা বুঝি নাই, এটা বললে তো আমি বুঝাই দিব। যেটা বুঝবা না সেটা কিন্তু আমি ক্লাসে বুঝাই দিচ্ছি, যেটা তোমরা নিজেরা পড়লে প্রিভিয়াস থিওরেম থেকে রিলেট করে পড়তে পারবা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না। বুঝতে পারছো? তোমরা আপাতত পড়ো, পড়ে কোন কোন জায়গা তুমি যখনই পুরো চ্যাপ্টারটা আমি শেষ করবো, শেষ করার পরে তুমি 2-3 দিন এটা এই চ্যাপ্টারটার উপরে সময় দাও, পড়ো, পড়ার পর দেখবা যে তোমার খুব সামান্য হয়তো 2-3টা জায়গায় তুমি বুঝবা না, আমি শিওর তুমি বুঝবা না, এরকম জায়গা আছে 2-3টা জায়গায় বুঝবা না, ওই 2-3টা জায়গা নিয়ে তুমি আমার সাথে বসো না। বুঝো নাই? আমরা ক্লাস ম্যাম, শেষ এখানে করার যে পর কিছু একটা সময় পাবো। এক্সাম্পল দিচ্ছেন হুম না, এই হুম এক্সাম্পল হুম গুলা হুম। কিছুই বুঝতেছি না। তো এগুলা কি এক্সাম্পল লাগবে গুলা, সব? এক্সাম্পল গুলা লাগবে বলতে এক্সাম্পল গুলা তো তোমার পরীক্ষায় লিখতে দেয়, যে ডেফিনেশনের সাথে একটা এক্সাম্পল লিখে অনেক সময় আসে। ঠিক আছে, আর এক্সাম্পল গুলোর প্রমাণগুলো হচ্ছে কি ডেফিনেশনের কন্ডিশন গুলাকে স্যাটিসফাই করে দিছে ওখানে। তো আমি তোমাক ডেফিনেশনটাকে স্যাটিসফাই করে পড়াইছি, তাহলে তুমি এক্সাম্পলের প্রেক্ষিতে ওই কন্ডিশন গুলাকে আবার স্যাটিসফাই করতেছো, তাহলে বুঝতেছো না কোন পয়েন্টে, সেই পয়েন্টে দাগ দাও, তুমি শীটটাকে প্রিন্ট আউট নাও, প্রিন্ট আউট নিয়ে কোন জায়গায় বুঝতেছো না ওখানে আন্ডারলাইন করো, আন্ডারলাইন করে দেন আমার সাথে দেখা করো। বুঝতে পারছো? জি ম্যাম। দেখো আমি তোমাদেরকে গত ক্লাসে এই জিনিসটা বলছিলাম যে হিলবার্ট স্পেসের জন্য তোমার এই থিওরেমটা আসতে পারে, এটা তখন তোমাদের করতে বলছে, তোমরা করছো কিনা আমি জানি না, আমার কাছে যেহেতু করা ছিল আমি স্লাইড যেহেতু তোমাদেরকে দিচ্ছি ওই জন্য এটা সহ এখানে ইনক্লুড করে দিছে। ঠিক আছে, এটা গত লেকচারে তোমাদের হোমওয়ার্ক ছিল, কেউ কি করছিলে এটা? কেউ করছিলা? তার মানে কেউই করে নাই? তোমরা কেউ শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাডাম। ম্যাডাম এখানে ক্লাস শেষ করলে ভালো হয়, ক্লাসে বুঝাইলে এটা ভালো হইতো। অনেকের ক- কারেন্ট নাই তো, বিদ্যুৎ নাই। বাসায় বসে আছো, পড়াটা পড়ে ফেললে ভালো না, ওখানে গরমের মধ্যে বসে বসে পড়বা? আচ্ছা, সমস্যা নাই, আগামীকালকে আমার ট্রেনিং আছে, আগামীকালকে তোমাদের ক্লাস নিতে পারবো না। মানে এই বৃষ্টির মধ্যেও নাকি আজকে ট্রেনিং হচ্ছে, মিন্স আগামীকালকে হবে, তাহলে কালকে আমার ট্রেনিং আছে। তোমাদের সাথে আমার বৃহস্পতিবারে আমাকে একটা ক্লাস দিবা। সিয়ার আছো এখানে? মিঠু আছো? মিঠু আছো ক্লাসে? ম্যাম ওর নেটের সমস্যা। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তাহলে তোমরা কেউ কথা বলো আগামীকালকে ক্লাস শিডিউল সম্পর্কে আমাকে একটু, আগামীকাল না পরশুদিন, কালকে যেহেতু আমি পারবো না, আমার ট্রেনিং আছে, এখনো পর্যন্ত ট্রেনিং ফিক্সড, যদি ট্রেনিং ক্যান্সেল হয় আমি তোমাদের সাথে যোগাযোগ করব। তোমরা আমাকে বৃহস্পতিবার একটা ক্লাস দাও, তাহলে আমিও চাচ্ছিলাম যে এই যে হাতে লেখার যে স্লাইডটা, এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু থিওরেম আছে, এগুলো আসলে ক্লাসে বুঝাইলে ভালো হতো, অনলাইনে বুঝাইলে বোঝানো যায় কিন্তু বেটার হয় ক্লাসে বুঝাইলে আর কি। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট থিওরেম, রিপ্রেজেন্টেশন থিওরেম আছে অনেক ইম্পর্টেন্ট, এক্সিস্টেন্স থিওরেম যেটা হিলবার্ট স্পেসের, এই থিওরেমটা খুবই গুরুত্বপূর্ণ। আবার লাস্টেরটা অতটা গুরুত্বপূর্ণ না, ওই দুটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে আসলে 2টা থিওরেম, খুব বেশিক্ষণ যে লাগবে তা না, 10-15 মিনিট পড়াইলে শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা যদি চাও আর কি, আর না চাইলে আমি বৃহস্পতিবারে ক্লাসে আসবো, তোমরা এ পর্যন্ত পড়তে পারো। কি বলো, শেষ করবো নাকি তোমরা বৃহস্পতিবারে ক্লাসের টাইম দিবা, কোনটা? ম্যাম বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার, অনেক দূর হয়েছে তো আজকে, এগুলা তোমরা একটু বাসায় দেখো, আর যেখানে যেখানেই ল্যাবরেটরি লিখতে বলছে ওগুলা লিখো, লিখে আমাকে দেখাইবা।
কোথায় কি সমস্যা হচ্ছে। ঠিক আছে? আর বৃহস্পতিবার আমাকে একটা ক্লাসের টাইম দিবা। সেটা তোমরা কোন টাইমে দিতে পারবা সেটা রুটিন দেখে তোমরা আমাকে বলো। আমি জানি বৃহস্পতিবার মনে হয় আমার ক্লাস নাই। কিন্তু যদি সম্ভব হয়। আর এভাবে বৃষ্টি হলে তো যাবো না, অনলাইনে হলেও নিবো। ঠিক আছে? বৃহস্পতিবারে একটা টাইম দিবা। স্যারকে বলবা। সবাই প্রেজেন্ট দিছো? সবার কি প্রেজেন্ট দেওয়া হয়েছে? চ্যাট বক্সে তো অনেকেই লিখছে। অনেকে লিখছে কিন্তু মাঝখানে যে একবার ক্যান্সেল হয়ে গেছে ওগুলো চলে গেছে কিনা আমি টেনশন করছি। টিসিবি চলে যাওয়াতে চলে গেছিল, তো আমি তো তখন আর সেভ করে নিই নাই। ম্যাডাম সবাইকে প্রেজেন্ট দিয়ে দেন। সবাইকে কেন দিব? তোমরা যারা কষ্ট করে করে এখানে জয়েন করছো, তোমরা কি চাও যারা কষ্ট করে ঘুমাচ্ছে তাদেরকেও আমি প্রেজেন্ট দিয়ে দিই? ম্যাডাম অনেকের নেটওয়ার্কের সমস্যার কারণে মানে ঢুকতে পারতেছিল না, আবার চলে যাচ্ছিল। আমারও দুইবার ক্যান্সেল হয়েছে, আবার ঢুকছি আমি। আচ্ছা, আপাতত আমি একটু সেভ করে রাখি। আছে রহমত খান সবার আগে দিছিল, তো ওটা আছে মিস, বাকি সবারটাই আছে। ঠিক আছে, আমরা চাইলে এটা শেষ করতে পারতাম। তোমরা যেহেতু চাচ্ছ না, বাদ দিয়ে এখানে দুইটা থিওরেম তো শুধু, এটা আমরা ক্লাসে পড়াবো। আর এই চ্যাপ্টার পুরোটা তোমরা দেখবা কোথায় কার কি সমস্যা আছে। ঠিক আছে? এই চ্যাপ্টারটাই বড় আসলে। পরের দুইটা চ্যাপ্টার যদিও তোমরা স্লাইড দেখলে মনে হয় যে অনেক কিছু না, আমি আসলে ওখানে ওইরকম হাতে লিখে দুইটা শিট দিব, ওই দুইটা শিটে পড়াবো কমপ্লিট। কিন্তু যেটা দিব সেটা পড়াবো না, পড়াবো হচ্ছে হাতে লেখা শিটটা। ঠিক আছে? কারো কি বাকি আছে ক্লাসের প্রেজেন্ট দেওয়া? বাকি না থাকলে তোমরা লিভ করতে পারো। লিভ করলে আমি বুঝতে পারবো কে দাও নাই।